This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 তারিখে ঘটনা ঘটেছিল, তারপর 14 তারিখের রাতে আমরা দেখেছিলাম যে রাত দখলের জন্য পুরুষ মহিলা নির্বিশেষে শহর কলকাতার রাস্তায় নেমেছিলেন এবং সেদিনই তাণ্ডব হয়েছিল আরজি করে। আর সেদিনই যখন সিপি সেখানে পৌঁছেছিলেন প্রায় মেজাজ হারিয়েছিলেন এবং তারপর তিনি কি বলেছিলেন আপনাদের শোনালাম। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তারপর আজকে দেশের সর্বোচ্চ আদালত কি বলেন সেটাও আপনাদের বলেছি দীপ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। মঞ্জিরা দীপ রয়েছে আপনার সঙ্গে। জগন্নাথবাবু, সুপ্রিম কোর্টে যখন তিলোত্তমা ধর্ষণ মামলা শুনানি চলছে তখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে কলকাতা পুলিশ যেভাবে অপদার্থতার পরিচয় দিচ্ছে, যেভাবে ডিলে করছে, তদন্ত যে প্রক্রিয়ায় যে স্লথ গতিতে চলছে এবং বারবার যেভাবে টাইম লাইনকে হ্যাম্পার করার চেষ্টা হচ্ছে। 30 বছরে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন তার পেশাদারী জীবনে 30টা দীর্ঘ বছরে তিনি পুলিশের এমন অকর্মণ্যতা বা পুলিশ তদন্তে এত ধোঁয়াশা তৈরি করছে এমনটা তিনি দেখেননি। কি বলবেন? কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যেখানে শুরু করলেন তার সঙ্গে আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর কলকাতার পুলিশ কমিশনার, অতি ক্রুদ্ধ পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেদিন বলেছিলেন, হোয়াট হ্যাজ নট কলকাতা পুলিশ ডান? Kolkata police has done everything. We want to add 2 words. Kolkata police has done everything to destroy evidences. মাননীয় বিনীত গোয়েল, আপনার বিবেক যদি জাগ্রত হয়, যে বিবেক জাগ্রত বিবেকের কথা আপনি বলেছিলেন, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আমরা বুঝতে পারছি আপনি মৃতপ্রায় একটি বিবেক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পদত্যাগ করুন। আমরা আজ থেকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নয়, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাইবো। একজন আইআইটি খড়গপুরের পাস আউট মুরলীধর শর্মা এক অত্যন্ত ভালো পুলিশ অফিসার, দুজনেই ভালো পুলিশ অফিসার, কিন্তু চটি চাটতে 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 এরা এদের বিবেক বিক্রি করে দিয়েছে। আর এই বিবেক বিক্রি করে দেওয়ার ফলে আজ তিলোত্তমার এই হাল হয়েছে। জগন্নাথবাবু দেখুন, এই শুনানির দিকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। অভূতপূর্ব পর্যবেক্ষণ বিচারপতি, মহামান্য বিচারপতি জেবি পার্ডিওয়ালা দুটি প্রশ্ন করেছেন। এক, যে সকালবেলায় হলো জিডি এন্ট্রি, তারপরে সারা দিনের কর্মকাণ্ড হলো, পোস্টমর্টম হয়ে গেল। জেডি পার্টিওয়ালা প্রশ্ন করলেন, ময়না তদন্তের জন্য একটি মৃতদেহকে যখন নিয়ে যাচ্ছেন তখনও এই ইউডি কেসের জন্যই তো নিয়ে যাচ্ছেন, তার ইউডিটা কখন হলো? বলছেন টালা থানার অফিসার মৃতদেহকে দাহ করে থানায় ফিরে আসার পর আমরা ইউডি কেস নথি করি, তখনও তো মৃতদেহ ময়না মানে খুনের মামলা রুজু হয়নি। সকালবেলায় জিডি এন্ট্রি, রাত্রে দেহ পুড়িয়ে দেওয়ার পর, অর্থাৎ শেষ যে মানে এভিডেন্স, শেষ যে তথ্য প্রমাণ, ওই যে ডাক্তারের মৃতদেহটি সেটিকে পুড়িয়ে দেওয়ার পর আবার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। কোনো কথা বলতে পারছেন না 35 লাখে আইনজীবী কপিল সিবাল, তার পেছনে এক মোটা আইনজীবী আছে রাজ্যের, যিনাকে তোলাবাজ বলেও সবাই জানে। কোনো এই ব্যাটারি অফ লয়ার কিছু বলতে পারছেন না। অভূতপূর্ব স্যালুট জানাই জেবি পার্টিওয়ালাকে, সঠিক জগন্নাথবাবু একদম ঠিক। আপনি যে প্রশ্নগুলো তুলছেন এগুলো আজকে দেশে শীর্ষ আদালত তোলার পর আপনারাও বলছেন, আপনারাও সোচ্চার, কিন্তু এই যে আপনারা এতটা সরব, একটু দেরি হয়ে গেল না? ডক্টর সুকান্ত মজুমদার 14 দফা যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের লাইভ ফুটেজ আপনারা বের করুন। যেদিন প্রথম শুনানি হয় তার আগের দিন আমরা এই রাজ্য সরকারের বিরুদ্ধে 14 দফা প্রশ্ন তুলেছিলাম। এই 14 দফা প্রশ্ন যদি চান আপনি, আপনাকে আবার পাঠিয়ে দিতে পারি। আপনাদের হিম্মত থাকলে 14 দফা প্রশ্ন একবার দেখান। সেদিন সুকান্ত মজুমদার আমাদের বিজেপির পেজে যান, আপনারা লাইভ না দেখালে পরে সেখান থেকে 14 দফা প্রশ্ন আছে, আগে ভালো করে রিসার্চ ওয়ার্ক করুন, নিজেদের ক্যাডিকা। বেশ, বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস মঞ্জিরা, যেটা আমাদের বারবার নজর রাখতে হচ্ছে, যে কপিল সিব্বল তিনি কিন্তু একাধিক প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না। শীর্ষ আদালত যখন তাকে প্রশ্ন করছে যে থানায় কখনো প্রথম ডায়েরি হয়, যখন আদালত তার কাছে জানতে চায় তার উত্তর দিতে পারছে না কপিল সিব্বল। অত্যন্ত সংবেদনশীল একটা মামলা নিয়ে আমরা এখানে কথা বলছি। নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে সরাসরি কথা বলবো। জ্যোতির্ময়, তুমি সুপ্রিম কোর্টের সওয়াল জবাবটা নিজে দাঁড়িয়ে থেকে শুনছো এবং দীর্ঘদিন ধরে তুমি সুপ্রিম কোর্ট কভারও করছো, এতগুলো অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মামলাও শুনেছো। আজ সুপ্রিম কোর্ট যে ভাষায় রাজ্য প্রশাসন, পুলিশ তাদের কাজ, জিডি, এফআইআর, ময়না তদন্ত, এই প্রত্যেকটা প্রক্রিয়ার পদে পদে সমালোচনা করছে। রিসেন্ট পাস্টে কিন্তু আমরা কোনো মামলা শুনানিতে রাজ্য প্রশাসনকে বা পুলিশকে এতটা সমালোচনা শুনতে সুপ্রিম কোর্টকে বা করতে সুপ্রিম কোর্টকে দেখিনি। জ্যোতির্ময়,
দেখো, গতদিনও আমরা যে কথা বলে শুরু করেছিলাম যে 1990 সাল থেকে 2024-এর মধ্যে আমাদের দেশের মাত্র 46টি ঘটনার ক্ষেত্রে সুমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট, আর তার মধ্যে আরজি করের এই ঘটনা একটি অন্যতম ঘটনা। অর্থাৎ এই ঘটনার গুরুত্ব বা গভীরতা কতদূর পর্যন্ত সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত এই মামলা গ্রহণ করার মধ্যে থেকে প্রথমেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আজ যে গতি প্রকৃতি আমরা শুনানি দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ তাদের প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে কার্যত কাটাছেঁড়া চলছে। যে বিষয়টি নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে তা হচ্ছে সৎকারের পরে কিভাবে অভিযোগ দায়ের হলো। সৎকার হয়ে যাওয়ার পরে জেনারেল ডায়েরি হয়েছে, সৎকার হয়ে যাওয়ার পরে আনন্যাচারাল ডেথের অভিযোগ দায়ের হয়েছে, সৎকার হয়ে যাওয়ার পরে এফআইআর দায়ের হয়েছে। এটা কিভাবে সম্ভব? কপিল সিব্বল তিনি এই অভিযোগটা পুরোপুরিভাবে তিনি অস্বীকার করছেন এবং তিনি সুনির্দিষ্ট তো একেবারে সময়াবলী ধরে তিনি একটি এফিডেভিট ফাইল করেছেন, অর্থাৎ রাজ্য সরকারের যে এফিডেভিট সেটা তিনি ফাইল করেছেন। কিন্তু বারবার ধরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং আজকে আমরা বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাই বিচারপতি পারদিওয়ালা তিনি বলছেন যে তিনি তার 30 বছরের এই আইনের পেশাদারিত্বে তিনি কখনো এ ধরনের পুলিশের ভূমিকা তিনি কখনো দেখেননি। একটা এতটা সংবেদনশীল যখন ঘটনা তা হ্যান্ডেল করার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একের পর এক ফাঁক দেখা যাচ্ছে, একের পর এক বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা দেখা যাচ্ছে, সেটা তিনি তার 30 বছরের পেশাদারি জীবনে কখনো দেখেননি। এবার মূল প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে? মূল প্রশ্নটা মূলত দুটি জায়গায় এসে দাঁড়াচ্ছে। তা হচ্ছে এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে আমরা জানতে পেরেছি যে রাত 3টে থেকে ভোর 5টার মধ্যে এই ঘটনা ঘটেছে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রথম কারা এই দেহ দেখেন, প্রথম কিভাবে জানা যায় যে এই ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে সুপার যিনি রয়েছেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরাসরিভাবে প্রশ্ন করা হচ্ছে যে তার বাড়িতে অর্থাৎ নির্যাতিতার বাড়ির লোককে ফোন করে প্রথমে জানানো হয়েছিল যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, তিনি অসুস্থ, আপনারা হাসপাতালে আসুন। তার বাবা মা হাসপাতালে এসে পৌঁছানোর পর তাদেরকে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যাবতীয় তথ্য ধীরে ধীরে তাদের সামনে স্পষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে কেন এই কথা বলা হয়েছিল, কি আড়াল করার চেষ্টা করা হয়েছিল? এই ঘটনা ঘটার পর প্রথমকে দেখতে পান এবং দীর্ঘক্ষণ সময় পুলিশ সেখানে খবর পাওয়ার পরও যায়নি, মৃতদেহ ওই একই জায়গায় একই অবস্থায় পড়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে কি কোথাও প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে? আদালত সেই বিষয়টি বারবার করে বোঝার চেষ্টা করছে। দ্বিতীয়ত যা নিয়ে প্রশ্ন উঠছে তা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ কখন পোস্টমর্টেম হয়েছে এবং সেই পোস্টমর্টেমের পরবর্তী ক্ষেত্রে আনন্যাচারাল ডেথের রিপোর্ট হয়েছে কিনা। কারণ যেভাবে মৃতদেহ পড়েছিল আদালতের পর্যবেক্ষণ যে সেখানে মৃতদেহ দেখেই বোঝা যাচ্ছে যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছে যে এটা একটা আনন্যাচারাল ডেথের ঘটনা, তাহলে কেন তাকে আনকনসাস বলা হলো? কেন সংজ্ঞাহীন বলার পরে আনন্যাচারাল ডেথ? দেখো তুমি যে পর্যবেক্ষণগুলো বলছিলে, বিশ্লেষণ করছিলে, তাতে আমার একটা কথা মনে হচ্ছে গত 12 দিন ধরে আমরা যত কিছু নিয়ে আলোচনা করেছি তার মধ্যে থেকে বারবার করে যেটা বারবার পেছনে চলে গেছে সেটা হচ্ছে প্রথম কে ফোনটা করেছিলেন, যে কথাটা তুমি বললে, বা আমার কাছে ফোনটা গেছিল, আত্মহত্যার তথ্য বলা হয়েছিল, সেটা কে বলেছিল, প্রথম কে দেখেছিল, এই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। এবার সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর এবার কি এইগুলোর ওপরে একটু নজর দেওয়া হবে যাতে এই বিষয়গুলো একটু স্পষ্ট হয়? দেখো, আজকে যখন এই শুনানি পর্ব শুরু হয়েছে সুপ্রিম কোর্টের হাতে দুটি রিপোর্ট এসে পৌঁছেছে। একটি রিপোর্ট কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ কি তদন্ত করেছে, রাজ্য প্রশাসন কি পদক্ষেপ করেছে, একেবারে সুনির্দিষ্ট টাইম টেবিল ধরে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত সিবিআই এর তদন্ত রিপোর্ট নিয়ে এখনো পর্যন্ত কিন্তু শুনানি শুরু হয়নি। লাঞ্চের পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর তদন্ত রিপোর্ট নিয়ে শুনানি শুরু হবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সিবিআই এর যে রিপোর্ট জমা পড়েছে সে সম্পর্কে আমরা যে তথ্য পাচ্ছি যে সিবিআই গত কয়েকদিন ধরে অর্থাৎ প্রায় গত 8 দিন ধরে তারা তদন্ত করছেন। আমরা জানি যে এখনো একটিও গ্রেপ্তার হয়নি এবং তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। কিন্তু আদালতে তারা যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে মূলত তারা সম্ভাবনার দিকগুলোকে তারা মূলত তুলে ধরেছে, অর্থাৎ কোন কোন দিকগুলোর উপরে তারা আপাতভাবে আলোকপাত করছেন বা তাদের সন্দেহের তীর কোন দিকে রয়েছে এবং তারা আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ একাট্টা করার পরেই তারা সেক্ষেত্রে পদক্ষেপ করবে। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছে শুধুমাত্র সেটা প্রশ্ন নয়, হাসপাতাল কর্তৃপক্ষ ভূমিকা শুধুমাত্র প্রশ্ন নয়, এক্ষেত্রে যে পুলিশের ভূমিকাও যে প্রশ্নের মুখে এবং সিবিআই তদন্তের আওতার মধ্যে আসতে পারে। আজকের শুনানির গতি প্রকৃতি সেই নজর থাকবে, আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, তোমার সঙ্গে আবারও বারবার কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ।